রাজনীতিকদের কখনো বিশ্বাস করতে নেই। এইটা আমি মনে করি 90-এর সবচেয়ে বড় ভুল ছিল যে আমরা রাজনীতিকদেরকে বিশ্বাস করেছিলাম। রাজনীতিবিদরা ইটসেলফ আরেকটা শ্রেণী, এরাও আসলে জনগণের সম্পদ লুট করে। এরশাদের সময় আমরাও রাস্তায় আন্দোলন করতাম। আমার খেয়াল আছে যখন একটা কেউ বাড়ি মারতো বা টিয়ার গ্যাস মারতো, আমরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যেতাম। বাট তোমরা যেভাবে নিজেদের বুক পেতে দিয়েছো গুলির সামনে, এইটা আসলে আমাদের প্রজন্ম এত সাহস ছিল না। রাষ্ট্র সংস্কারের প্রজন্ম সংলাপ। আমার বয়স 52 বছর। আমি ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র। আমরা এরকম একটা ট্রানজিশন দেখেছি, যারা অনেকে হয়তো এখানে জন্মও নেননি, এখানে অনেকে আছেন, আমার নিশ্চয়ই হক ভাইও আছেন। এরশাদের সময় কিন্তু আমরা এরকম একটা ট্রানজিশন দেখেছিলাম। বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় অতএব যে ওই আন্দোলনের এবং এই আন্দোলনের মধ্যে একটা গুণগত পার্থক্য আছে, সেটা আমি আসব। বাট যেটা বলা হয়েছিল প্রথমেই যে হয়তো আমাদের প্রজন্ম তোমাদের প্রজন্মকে হয়তো কিছুটা গাইড করবে, আমি এই জায়গাটাতে একটু দ্বিমত পোষণ করি। আমি মনে করি রক্ত দিয়ে তোমরা প্রমাণ করেছো যে আসলে তোমাদের আসলে অন্য প্রজন্ম থেকে কিছু নেওয়ার নাই, বরঞ্চ তোমাদের প্রজন্ম থেকে আমাদের অনেক অনেক কিছু শেখার আছে। এটা আসলে আমি মিন করে বলছি। আমি শুধু উদাহরণ দেই, 5 তারিখে সকালবেলা একজন আমাকে বলেছিল যে আপনার কি মনে হয় যে সরকার কি পড়বে কি না। আমি বলেছিলাম না, আমি মনে করি না। আমি মনে করি যেই সরকার 2000 লোক মারতে পারে সে 20,000 লোকও মারতে পারে। তখন একজন আমাকে বলেছিল যে ঠিক আছে 20,000 লোক মারতে পারে, কিন্তু আপনি জানেন যে 2 লাখ লোক মরার জন্য প্রস্তুত আছে। দিস ইজ এ মোমেন্ট যেটা আসলে আমাদের প্রজন্ম কখনো আমরা রিয়েলাইজ করিনি। আমি নিজেও এরশাদের সময় আমরাও রাস্তায় আন্দোলন করতাম। আমার খেয়াল আছে যখন একটা কেউ বাড়ি মারতো বা টিয়ার গ্যাস মারতো, আমরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যেতাম। বাট তোমরা যেভাবে নিজেদের বুক পেতে দিয়েছো গুলির সামনে, এইটা আসলে আমাদের প্রজন্ম এত সাহস ছিল না। অতএব সেলুট টু ইয়োর প্রজন্ম। আমার মনে হয় যদি আমাদেরকে কেউ বলে, আমি হক ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই বলছি, আমি জানি হক ভাইরাও 3-4 তারিখে রাস্তায় নেমেছিল, কিন্তু ফ্র্যাঙ্কলি আমাদের প্রজন্মর এই পরিমাণ সাহস, এই পরিমাণ বীরত্ব আমাদের এই প্রজন্মর ছিল না। অতএব আমাদের এই প্রজন্ম তোমাদেরকে কিছু গাইড করবে, সেটার আসলে নৈতিক যদি বলো যে অধিকার, সেটা আসলে আমরা চাইতেই পারি। বাট তোমাদের থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে, কিভাবে এই স্যাক্রিফাইস করা যায়। তো এটা দিয়ে আমি শুরু করছি, কর্মসংস্থানে আসবো। আরেকটা ব্যাপার বলি, তারপরেও যেহেতু আগের প্রজন্ম থেকে আমরা তোমাদেরকে হয়তো একটা জিনিস বলতে পারি, আমরা এরকম অনেক চেঞ্জের মধ্যে দিয়ে গেছি। 3 জোটের রূপরেখা থেকে শুরু করে অনেক কিছু, তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার অনেক কিছু দিয়ে গেছি। বাট একটা জিনিস আমি বলবো যে আমাদের প্রজন্ম হয়তো তোমাদেরকে একটা জিনিস বলতে পারবে, কোথায় কোথায় ভুল করা হয়েছিল, কোথায় কোথায় আমরা ভুল করি, যাতে আমাদের এই স্যাক্রিফাইসগুলো ছোট হোক বড় হোক সবই আসলে ব্যর্থ হয়ে যায়। একজন বললেন প্রথম বক্তা যে সংস্কার কখনো শেষ হয় না, সংস্কার এটাকে চলমান প্রক্রিয়া। আমিও মনে করি চলমান প্রক্রিয়া, কিন্তু ইতিহাস বলে যে সংস্কারে এক জায়গা থেকে আরেক জায়গায় একটু হলেও উন্নতি হয়। আনফর্চুনেটলি আমাদের ক্ষেত্রে যেই চেঞ্জগুলো হয়েছে একটার পর একটা জায়গায় আমরা নিচে নামছি, এবং ওইটাই আসলে আমাদের সবচেয়ে বড় ব্যাপার। আমরাও মনে করি যে না, সব কিছু আগামী 1 বছর 2 বছরে ঠিক হয়ে যাবে, তা না। কিন্তু আমরা মনে করি যেই অতীতের ভুলগুলি করা হয়েছিল, সেই ভুলগুলো থেকে আসলে আমাদের শিক্ষা নিতে হবে। একটা সবচেয়ে বড় শিক্ষা আমি বলি, অনেকে অন্যভাবে নিতে পারে, রাজনীতিকদের কখনো বিশ্বাস করতে নেই। এইটা আমি মনে করি 90-এর সবচেয়ে বড় ভুল ছিল যে আমরা রাজনীতিকদেরকে বিশ্বাস করেছিলাম। রাজনীতিকদের বিশ্বাস হতে করবো, অন্ধভাবে বিশ্বাস করব না। রাজনীতিকদের সবসময় এক ধরনের চাপে রাখতে হবে আমাদের যারা সিভিল সোসাইটি আছে তাদেরকে। এই জন্য ব্যক্তিগতভাবে আমি আসলে সত্যি কথা বলতে ছাত্রদের বা কাদেরা যারা আসলে হয়তো ফিউচারে রাজনীতি করবে, আমার কাছে পছন্দ হয়নি। আমার কাছে মনে হয় তোমাদের শক্তি রাজনীতিবিদ হওয়া থেকে রাজনীতিকে কন্ট্রোল করা, রাজনীতিকে প্রেশার দেওয়া, সো দ্যাট রাজনীতি তোমাদের ভয় পায়। তোমরা যদি রাজনীতিতে চলে আসো তখন সে তোমাদেরকে একই কাতারের মনে করবে। বাট আমি মনে করি ছাত্রদের বা যারা রক্ত দিয়েছে তাদেরকে, আমাদের যারা ক্ষমতা নেবে তাদের আসলে ভয় করতে হবে যে এরকম বিপ্লব ওরা একটা করেছে, এরকম বিপ্লব আবার 10টা করতে পারবে। তো সেই জায়গাটা আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট মনে হয়। তো এখন আসি আসলে আমাদের মেইন কর্মসংস্থানের পার্সপেক্টিভ। আমি একটা জিনিস দিয়ে শুরু করি, যেহেতু সময় নাই, আরও অত কোশ্চেন আনসার সেশন হবে।
একটা ডাটা, ভেরি ইম্পর্টেন্ট ডাটা। আমি যখন আমাদের প্ল্যানিং কমিশনের একটা রিপোর্ট করছিলাম তখন দেখলাম যে আজ থেকে 10 বছর আগে আমাদের যারা মানে আমাদের লেবার মার্কেটে যত লোক আছে, এই কর্মসংস্থানের যারা আসলে লেবার, যারা চাকরি করবে, যেই পরিমাণ লেবার ফোর্স আছে, 2012 সালে, আজ থেকে মাত্র 10 বছর আগে, 12 বছর আগে, টোটাল লেবার ফোর্সের মাত্র 3.9% ছিল হচ্ছে গ্র্যাজুয়েট। ঠিক আছে, তারও আগের 10 বছর আগে এই নাম্বারটা ছিল 3.5%, মানে 2000 সালের দিকে। আর 2012 সালের দিকে ছিল 3.9%, মানে মাত্র 3.3 থেকে 0.4% 10 বছরে বেড়েছে। বর্তমানে এই 2023 সালে ডেটা বলছে আমাদের লেবার ফোর্সের 10% হচ্ছে গ্র্যাজুয়েট, মানে 10 বছরে গ্র্যাজুয়েটের নাম্বার 3 গুণ বেড়ে গেছে। অনেক কারণ আছে, আমি ওই কারণে যাচ্ছি না, যেহেতু আজকে একাডেমিক ডিসকাশন না। বাট প্রবলেমটা হচ্ছে আমাদের সোসাইটিতে, আমাদের অ্যাসপিরেশনে আমরা যেই ধরনের, মানে যেভাবে আমরা নিজেদের গ্র্যাজুয়েট তৈরি করছি, প্রতি বছর 7 লক্ষ গ্র্যাজুয়েট এই জব মার্কেটে আসছে, আউট অফ 22-23 লাখের মতো যে প্রতি বছর লোক ঢুকছে। মেইন সমস্যাটা ওইখানেই তৈরি হয়েছে আমাদের ইকোনমিতে। তোমরা জানো যে আমাদের ইকোনমি স্টিলে, ম্যানুফ্যাকচারিং এবং কৃষিভিত্তিক অর্থনীতি। এইখানে ম্যাক্সিমাম 1.5 থেকে 2 লাখের বেশি লোকের চাকরি হওয়া সম্ভব না। ইকোনমি অ্যাবজর্ব করতে পারবে না এত গ্র্যাজুয়েটদের। সরকার কত জব দিবে? ম্যাক্সিমাম 20-30 হাজার টাকা জব দিবে প্রতি বছরে। তাহলে আমার যে এই 7 লাখের মধ্যে ম্যাক্সিমাম যে 2 লাখের জব হয়, বাকি 5 লাখ লোক কী করবে? তোমাদের যে জুলাই অভ্যুত্থানটা কিন্তু শুরুই হয়েছিল চাকরির ব্যাপারে, তাই না? এটা উই আর ভেরি লাকি দ্যাট এটা সবসময় বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আমি সবসময় গত 10 বছর ধরে বলছি এটা ডেমোগ্রাফিক একটা টাইম বোম। ফর্চুনেটলি এই টাইম বোমটা জুলাইয়ে বাস্ট হয়েছে ইন এ ভেরি পজিটিভ ওয়ে, কিন্তু এই টাইম বোমটা যে কোনো সময় খুব ডিস্ট্রাকটিভ ওয়েতে বাস্ট হতে পারে, এবং তখন আসলে সোসাইটি আসলে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। তো সেই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের যারা পলিসি মেকার আছে, এখানে পলিসি মেকার খুব একটা নেই, শিক্ষকরা অনেকে আছে, আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের একজন বক্তা বলে গেলেন যে আমাদের আসলে বিশ্ববিদ্যালয়কে চেঞ্জ করে আমাকে হয়তো ভোকেশনাল করতে হবে, মানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে। আমি ব্যক্তিগতভাবে একমত, কিন্তু যারা অলরেডি পাশ করে গেছে, এরা 24 লক্ষ বেকার না, আমাদের এর থেকে বেকারের সংখ্যা অ্যাটলিস্ট মিনিমাম 10 গুণ। আমাদের বিডি জবসের ডাটা বলে যত লোক গত 5 বছরে গ্র্যাজুয়েট হয়েছে তার 60% বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, ইভেন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যান্ড ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে যে 2000 কলেজ আছে, প্রায় 60% লোক পাশ করার 3 থেকে 4 বছরের মধ্যে এখনও বেকার আছে। তো এইটা একটা বিশাল সোশ্যাল ক্রাইসিস। ইকোনমিক ক্রাইসিস তো বটেই, সোশ্যাল ক্রাইসিস এবং পলিটিক্যাল ক্রাইসিসও। তো আমি আনফর্চুনেটলি কোনো সংস্কারের জায়গায় এই জায়গাটা টাচ করতে দেখি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা আসলে সংস্কার যখন বলি তখন তো ম্যাক্সিমাম ইলেকশন সংস্কার, সংবিধান সংস্কার, এটা নিয়ে অনেক কথাবার্তা বলি, অফকোর্স দরকার আছে, কিন্তু আমাদের যে ইকোনমিক যে সংস্কার, ইকোনমির যে মেইন ব্যাপারটা, যেই জায়গাগুলিতে আসলে আমরা এই জায়গায় এসেছি, সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলোচনা আসলে কারোর মধ্যেই দেখি না। আমাদের পলিটিশিয়ান তো করেই না, নিজেদের স্বার্থেই করে না। আমি আশা করেছিলাম আমাদের ছাত্র বন্ধুরা এই জায়গাটাতে কাজ করবে। একটা জিনিস বলি, আমরা নর্মালি শ্রেণী হিসাবে কাকে বলি? শ্রেণী, বাংলাদেশের শ্রেণী কারা? কৃষকরা একটা শ্রেণী, শ্রমিক একটা শ্রেণী, যারা ব্যবসায়ী আছে হয়তো বুর্জুয়া ব্যবসায়ীরা একটা শ্রেণী, আরেকটা শ্রেণী একেবারে পিওরলি লুম্পেন, যারা এসালমের মতো, এসালম, সালমান রহমানের মতো, যারা আসলে রাষ্ট্র থেকে সরাসরি সম্পদ লুট করেছে। আরেকটা শ্রেণী আছে যেটাকে নিয়ে আমরা কখনো আসলে তেমন কথা বলি, অফকোর্স রাজনীতিবিদরা ইটসেলফ আরেকটা শ্রেণী, এরাও আসলে জনগণের সম্পদ লুট করে। আর একটা বড় শ্রেণী যেটা নিয়ে আসলে গত এক সপ্তাহ ধরে অনেক কথাবার্তা হচ্ছে, আমাদের আমলারা। এই শ্রেণীটা আমাদের সোসাইটিতে যে এক ধরনের জোকের মতো বসে আছে, সেটা কিন্তু আমরা রিয়েলাইজ করি না। তোমরা অনেকেই জানো যে আমাদের এখানে প্রায় 18 লক্ষের মতো সরকারি কর্মচারী আছে। আমার নিজের বাবাও সরকারি কর্মকর্তা ছিলেন। বাংলাদেশে ফর এক্সাম্পল আমাদের প্রতিটা মানুষ মোবাইল ব্যবহার করি না, আমরা স্মার্টফোন ব্যবহার করি, ডাটা ব্যবহার করি, তাই না? সবাই ডাটা ব্যবহার করি। তোমরা জানো যে 100 টাকার যদি তুমি টক টাইম কিনো বা ডাটা ইন্টারনেট ব্যালেন্স কিনো, এইটার কত টাকা সরকারের কাছে যায়? 60 টাকা যায় সরকারের কাছে। আমরা গত 4-5 মাস ধরে বলছি, তোমার এখানে নাহিদ নিজেই আছেন আমাদের এই আইসিটির মন্ত্রী, যে আমরা বলছি যে এই তরুণদেরকে ইন্টারনেট ব্যবহার করা, যেটা আসলে বিপ্লবের সবচেয়ে বড় হাতিয়ার ছিল, ইন্টারনেট দাম কমাতে হবে। যখন
এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, তখন আনসার আসছে সরকার নিজেই চায় না ইন্টারনেটের দাম কমো। কেননা সরকার এই 100 টাকার মধ্যে, এটা তো টেলিকম কোম্পানি পায় না, টেলিকম কোম্পানি ম্যাক্সিমাম 2-3 টাকা পায়, 3-4 টাকা পায়, বাকিটা তাদের খরচ চলে যায়, প্রফিট করে 2-3 টাকা। কিন্তু সরকার পায় 60 টাকা। সরকার এই 60 টাকা পায় তার এই আমলাতন্ত্রকে পুষার জন্য। কদিন আগে শুনলাম মহার্ঘ ভাতা দেওয়া হবে, জিনিসপত্র দাম বাড়ছে, এদেরকে সবাইকে মহার্ঘ ভাতা দিতে হবে। প্রাইভেট লোকজন কি দাম বাড়ে নাই? তোমাদের কি দাম বাড়ে নাই? তো টোটাল আমাদের সিস্টেমটাই গত 15-20 বছর স্বৈরতন্ত্র, এরকম একটা আমলাতন্ত্রর বেনিফিট দিয়ে দিয়ে তাদেরকে এমন একটা জায়গায় নিয়েছে যে তারা এখন আমার তোমার পকেটে হাত দিয়ে বসে আছে। এখানে এসএমই, আমি যেটা বললাম, 5 লক্ষ লোকের আমরা চাকরি দিতে পারবো না, আমাদেরকে তাদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরি করতে হবে। এই উদ্যোক্তা তারা কেমন করে হবে? একটা জায়গায় একটা ব্যবসা শুরু করতে দাও, ট্রেড লাইসেন্স, তোমার 10,000 টাকা লাগবে, প্রতি মাসে ভ্যাট দিতে লাগবে, ইনকাম ট্যাক্স দিতে লাগবে। টোটাল তুমি ব্যবসা করবা নাকি সরকারের এই চাহিদা মেটাবা? এই জন্য আমাদের দেশে দেখবা কোনো ক্ষুদ্র ব্যবসায়ী আসলে ব্যবসা শুরুই করতে পারে না, ভয়ে যে আমি আজকে ব্যবসা করি, কালকে আমি তো যা ইনকাম করব আমার অর্ধেকই আসলে সরকার বিভিন্ন ট্যাক্স এই বাবদ দিয়ে যাবে। যেখানে বিদেশে ছোট ছোট উদ্যোক্তাদের প্রথম 3 বছর সরকার পুরোপুরি 100% ট্যাক্স ফ্রি রেখে দেয়। আর আমাদের যদি কালকে তুমি ব্যবসা করো, আমি যা 20 বছর পরে যে ব্যবসায় ট্যাক্স দেয়, তোমাকে সেই পরিমাণ ট্যাক্স দিতে হবে। এই জিনিসটা আমাদের আসলে বুঝতে হবে যে আমাদের এখানে একটা শ্রেণী তৈরি হয়েছে, সরকারি শ্রেণী তৈরি হয়েছে, যারা সরকারি আমলা কেন্দ্রিক একটা সিস্টেম, যেই শ্রেণীটা আসলে আমাদের এই বাকি 99%, 18 লক্ষ লোক কাজ করে, হয়তো সব মিলায় তাদের 50 লক্ষ লোকের ফ্যামিলি সহ আছে, বাকি 95% লোক থেকে তারা সম্পদ আহরণ করে নিজেদের ভোগ বিলাস করে। প্রতিটা গভর্নমেন্ট অফিসার জেনারেলি গত কয়েক বছরে প্রতি বছর 2 থেকে 3টা ফরেন ট্রিপ দিত। যখন আমি বিদেশে যেতাম তখন দেখতাম প্লেনের অর্ধেক হচ্ছে সরকারি কর্মচারী। এটা কিন্তু আজ থেকে 20 বছর আগে ছিল না। গত 15 বছর নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাদেরকে এই সুবিধা দেওয়া হয়েছিল। আমরা সবাই জানি ছাগল কাণ্ডের যে মতিউর, তারপরে কি নাম আমাদের বেনজির, এটা কিন্তু একজন বেনজির, একজন মতিউর না, এরকম ঘরে ঘরে মতিউর বেনজিররা আছে। এবং তারা শুধু ঘুষ দিয়েই তাদের টাকা করে না, তারা লিগালিও হাজার হাজার কোটি টাকা আমাদের পকেট থেকে তারা নিচ্ছে। তো আমি মনে করি এই সংস্কারটা খুব প্রয়োজন। এই জিনিসটা না যদি করি, আমরা এই সোসাইটিতে একটা শ্রেণী যাবতীয় সম্পদের একটা ডিসপ্রপোর্শনেট একটা কন্ট্রোল করবে, এবং আমাদের যারা তরুণরা আছে, যারা ব্যবসা করতে চায়, চাকরি করতে চায়, অথবা বিদেশ যেতে চায়, সেটা তারা করতে পারছে না। আমরা এসআলমদেরকে লোন দিচ্ছি, বড় বড় কোম্পানিগুলিকে লোন দিচ্ছি তার ফ্যাক্টরি করার জন্য। আমরা এখন একজন শ্রমিক যে বিদেশে যাবে, সে হয়তো চাকরি পেয়েছে বিদেশে, তার 3 লাখ টাকা লাগবে, বাইরে থেকে গেলে সে রেমিটেন্স পাঠাবে, ব্যাংকে যাক সে যে আমার একটা লোন দরকার, 3 লাখ টাকা লোন দেন, আমি বিদেশে যে 1 বছরের মধ্যে টাকা শোধ দিয়ে দিব, পারবেন না, বিকজ আমাদের প্রসেসটা তার জন্য করা নাই। কিন্তু একটা বড় একটা ব্যবসায়ী যাক, আমার 10 কোটি টাকা লোন দরকার, আরামে পেয়ে যাবে। তো এই সিস্টেমগুলি নিয়ে আসলে আমাদের কথা বলতে হবে। সংস্কার যদি করতেই হয় আমাকে, যাতে আমাদের এই তরুণরা নিজেদেরকে ইকোনমিক্যালি অ্যাক্টিভ করতে পারে, ইকোনমিক্যালি নিজেদেরকে এঙ্গেজ করতে পারে, সেই সংস্কার করাটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। তো এইটা আসলে মানে সাধারণ রাজনীতিবিদরা আসলে করতে পারবে না, কারণ তাদের ওই আইডিয়াই নাই। এই দায়িত্বটা আমি মনে করি আমাদের তরুণ প্রজন্মের নেতৃত্বদের নেওয়া উচিত, রাজনীতি করুক আর নাই করুক। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি অনেকের সাথে এখানে হয়তো অনেক কথা আসছে, আমাদের হিস্টোরিক্যাল কথা আসছে, হক ভাই অনেক কথা বলেছে, আমি মনে করি আমাদের হিস্ট্রি জানা দরকার। কিন্তু আমি আসলে মনে করি যে আমাদের তরুণ প্রজন্ম আসলে শুধু হিস্ট্রির মধ্যে আটকে থাকতে চায় না, তারা আসলে চায় আমাদের ভবিষ্যৎ। আনফর্চুনেটলি কেউ আমাদের ভবিষ্যতে কোনো স্বপ্ন দেখাতে পারছে না। আমরা অনেক বয়স, আমাদের আসলে জীবনের একটা বড় অংশ শেষ হয়ে গেছে। যারা তরুণ আছে, যারা 20 বছর 21 বছর আছে, যেমন ডক্টর ইউনূসকে আমি ধন্যবাদ জানাই, উনি যে বলেছেন যে 17 বছরে ভোট হওয়ার একটা ব্যাপার, এইটা আসলে একটা বড় ব্যাপার। এটা অ্যাটলিস্ট সিম্বলিক্যালি ইট গিভস সাম রিকগনিশন যে যারা এখানে অনেক 17 বছরের নিচেও, 16 বছরের নিচের লোকও রাস্তায় নেমে এসেছে। তো আমি মনে করি যে তাদেরকে কিন্তু, তারা তো ভোট দিবে, ভোট কাকে দিবে? ভোট দেওয়ার জন্য তাকে তো একটা স্বপ্ন দেখাতে হবে। এই স্বপ্নটা আমাদের করতে হবে। অতীত নিয়ে আমরা ডিসকাস করব জ্ঞান আহরণের জন্য, কিন্তু শুধু অতীতমুখী রাজনীতি যেটা আমরা দেখেছি গত 20 বছর, কে স্বাধীনতার পক্ষে কে বিপক্ষে, এই
সার্কেল থেকে আসলে আমাদের বেরোয় আসতে হবে। আমার ফিউচারে 2040 সালে 2050 সালে একটা তরুণ কিভাবে এআই ব্যবহার করে নিজের এআই এর সময় তার চাকরি যাতে না হয়, এআই ব্যবহার করে কিভাবে সে নতুন নতুন অপরচুনিটি তৈরি করতে পারে, সেই স্বপ্নটা আসলে দেখাতে হবে। এবং আমি এক্সপেক্ট করবো আমাদের নতুন প্রজন্মের নেতৃত্ব থেকে তারা যাতে ফিউচারে আমরা কি হতে পারি, তোমাদেরকে কী ধরনের রাষ্ট্র তৈরি করতে পারে, সেই ব্যাপারে এক ধরনের পরামর্শ দিবে, গাইড করবে। তো আমি আর বক্তব্য দেবো না, যেহেতু এখানে কোশ্চেন আনসার সেশন আছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আই উইল বি হ্যাপি টু আনসার। থ্যাংকস এ লট, ধন্যবাদ।